কিরে বাবু, এখন থেকে বুঝি তুই তোর বইয়ের হাত দিয়ে আমাদেরকে টাকা দিবি? তোর আব্বা ডাক্তারের কাছে যাবে, সেই টাকা তুই নিজের হাতে দিতে পারছিস না? ছুটির দিনের সুন্দর একটা বিকালে আমার এরকম একটা পেঁচানো অভিযোগে আমি আর শান্তা দুজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। আব্বা সংসারের কঠিন প্যাঁচ থেকে নিজেকে দূরে রাখতে ভালোবাসেন। আমার বিয়ের পর থেকে সেটা আরো প্রকট হয়েছে। তিনি অনেকটা না শোনার ভান ধরে পাশের রুমে চলে গেলেন। পরিবারের একমাত্র ছেলের বউকে যদি সেই ছেলের মা অপছন্দ করতে শুরু করেন, তাহলে সেই ছেলের মানসিক যন্ত্রণার কোনো সীমা থাকে না। আমিও সীমাহীন যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি। বিয়ের পর থেকে আমার স্ত্রী শান্তাকে আম্মা সহ্য করতে পারেন না। আজকাল তো আম্মা ওকে একেবারেই সহ্য করতে পারছেন না। শান্তা ভীষণ ধৈর্যশীল, কর্তব্যপরায়ণ এবং ঠান্ডা মাথার মেয়ে। সে তার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে আম্মাকে খুশি রাখার। কিন্তু খুব একটা লাভ যে হচ্ছে না, সেটা আম্মার এই প্রশ্ন শুনে নিশ্চিত হলাম। পৃথিবীর অনেক পুরুষ এই সমস্যা নিয়ে হাসি মুখে জীবন পার করে দেয়, কিন্তু আমি কোনোভাবেই বিষয়টির সাথে খাপ খাওয়াতে পারছি না। বউ শাশুড়ির এই দ্বন্দ্ব আমার কাছে বিশ্বের জটিলতম রাজনীতির চেয়েও দুর্বোধ্য এবং দম বন্ধকর লাগছে। টানা 2 মাসের অফিস প্রজেক্ট শেষ করে গতকাল থেকে একটু ফ্রি হয়েছি আমি। গত 2 মাসে আমার কোনো ছুটির দিন ছিল না। ট্যুরেও যেতে হয়েছে কয়েকবার। তাই পরিবারের কাউকে শান্তাকে কোনো সময় দিতে পারিনি আমি। আজকে আমার প্ল্যান ছিল শান্তাকে নিয়ে একটু বের হব বিকেলে। এদিকে আবার আজকে আব্বার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়া। সেরকম জটিল কিছু নয়, রুটিন চেক আপ, হাসপাতালও কাচ্ছি। সাধারণত ড্রাইভারকে নিয়ে আব্বা আম্মা দুজনে মিলেই চলে যায় ডাক্তারের কাছে। কখনো কখনো বড় আপা চলে আসে আব্বার ডাক্তার দেখানোর প্রয়োজন হলে। ছুটির দিনে দুপুরে খাওয়ার পর্ব শেষ করেই আমি আয়েশ করে 1 কাপ চা খাই। অনেকদিন পর ছুটি পেয়েছি বলে শান্তাও আজকে খাবারের পর চা নিয়ে বসেছিল আমার পাশে। টেবিলে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে পারিবারিক গল্পগুজব করছিলাম সবাই মিলে। গল্প করতে করতে আব্বা আর আম্মা ডাক্তারের কাছে যাবার জন্য রেডি হয়ে গেছেন। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। আমি শান্তাকে বললাম আলমারি থেকে 1010 টাকা বের করে আব্বার হাতে দিতে। শান্তা টাকা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আম্মা বললেন, কি রে বাবু, এখন থেকে বুঝি তুই তোর বইয়ের হাত দিয়ে আমাদেরকে টাকা দিবি? ইত্যাদি ইত্যাদি। শান্তার হাতেই রয়েছে টাকাগুলো, কিন্তু সাহস করে সে টাকাটা আব্বা কিংবা আম্মার হাতে দিতে পারছে না। আব্বা তো পাশের ঘরে চলে গেলেন তাড়াহুড়া করে। শান্তার অপ্রস্তুত মুখের দিকে তাকিয়ে নিজেকে হঠাৎ খুব অপরাধী মনে হচ্ছিল। আমি উঠে গিয়ে টাকাটা নিয়ে নিলাম। শান্তা যতটা সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, আমার মনে হয় তুমি সাথে গেলে ভালো হতো। এই গরমের মধ্যে বাবা মা বের হচ্ছেন, তুমি তো বাসায় আছো আজকে, সাথে যাও না। আমি বুঝতে পারছি শান্তা আজকে বিকেলের প্ল্যানটা ক্যান্সেল করে দিতে চাচ্ছে আম্মার ভয়ে। আমাদের বিয়ের পরদিন এমন বাজে একটা ঘটনা ঘটিয়েছিলেন আম্মা। শেষ পর্যন্ত আমরা হানিমুনে যেতে পারিনি। আমি যাব বলতেই আম্মা বললেন, বাবু গেলে তো আর আমার যাওয়ার দরকার নেই, অনেক গরম, আমি বাসাতেই থাকি। বুঝলাম আম্মার মেজাজ গরম। তা না হলে আমি যেখানে যাই আম্মা সঙ্গে যেতে পছন্দ করেন। শান্তা আব্বার প্রয়োজনীয় কাগজপত্র সহ একটা ফাইল আমার হাতে দিল। তারপর এক এক করে ডাক্তারকে কি কি বলতে হবে, আবার ওষুধপত্র কোনটাতে কি সমস্যা হচ্ছে, কোন খাবারে বদহজম হয়, কোন খাবারে হাত পা জ্বালা করে, কোন ওষুধে চুলকানি হয়, কোন ওষুধ খেলে ঘুম হয় না, ইত্যাদি ইত্যাদি সব আমাকে বুঝিয়ে দিল। আবার অসুখ বিসুখের যাবতীয় খুঁটিনাটি শান্তার মুখস্থ একেবারে। আমি অবাক হয়ে শান্তার মুখের দিকে তাকিয়ে রইলাম, কারণ আমার কোনো বোনকেও আব্বার এত খেয়াল রাখতে দেখেছি বলে আমার মনে পড়ছে না। অবশ্য তারা এ বাসায় থাকে না। বড় আপা ছাড়া বাকি 2 বোন সপরিবারে বিদেশে রয়েছে বর্তমানে। তবে এক সময় তো ছিল তারা। আমার বোনেরা আব্বার কলিজার টুকরা বলা যায়। তাছাড়া আর কয়টা সংসারে ছেলের বউ তার শ্বশুরের এতটা যত্ন করে আমার সেটা জানা নেই। তবু আম্মা চোখে আঙুল দিয়ে সবসময় বুঝিয়ে দেন শান্তাকে তিনি পছন্দ করেন না। শান্তা যখন আমাকে সব বুঝিয়ে দিচ্ছিল, আম্মা খুব বিরক্ত হয়ে বললেন, এগুলো বাসার সবাই জানে, বাবুও জানে ভালো মতো। যদিও সত্যি এটাই যে
আমি আব্বার ওষুধপত্র বিষয়ে এত বিস্তারিত জানি না। বাবা মার একমাত্র ছেলে আমি। আমার আরো ৩টা বোন আছে। তারা সবাই আমার বড়। পরপর ৩ মেয়ে। তারপর সংসারে একটা ছেলে জন্ম হলে যা হয়। আমার বেলায় তার ব্যতিক্রম ছিল না। দাদা দাদি, নানা নানি, খালা মামা চাচা ফুফু, বাবা মা এবং বড় ৩ বোনের নয়নের মণি আমি, সেই ছোট থেকে। আব্বা যদিও সবসময় আমার আপাদের সব আবদার পূরণ করতেন, কিন্তু আম্মা আজীবন আমাকে বেশি প্রশ্রয় দিয়েছেন। আমার যে কোনো চাওয়া মুখ ফুটে বলার আগে আম্মা বুঝে যেতেন এবং সেটা যে কোনো মূল্যে পূরণ করতেন। আম্মা আমাকে কখনো এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতেন না। আমাকে নিয়ে সবসময় আম্মার একটু বাড়াবাড়ি। আমি স্কুলে গেলে আম্মা স্কুলের বাইরেই অপেক্ষা করতেন। বাসায় আসতেন না। আমাকে সঙ্গে নিয়ে একেবারে বাসায় আসতেন। কোচিং বা টিউশনে গেলেও তাই। বেড়াতে গেলেও আম্মা সর্বক্ষণ সঙ্গে থাকতেন। আমার বন্ধুরা এজন্য অনেক খেপাতো একসময়। আত্মীয় স্বজনরা বলতো আমি নাকি আম্মার প্রাণ ভোমরা। আমার শরীরের মধ্যে আম্মার প্রাণটা বন্দী। আমি বড় হবার পরও আম্মা বদলাননি। আমি না চাইলেও আমাকে খাইয়ে দিতেন। আমার বিয়ের আগের রাতও আম্মা নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছিলেন। সেজন্য সবাই কত হাসাহাসি করলো। সবাই বলে আমার জন্য নাকি আম্মা নিজের মেয়েদের অবহেলা করেছেন। আব্বা তাই আপাদের প্রতি সবসময় দুর্বল। আমার আপারা অবশ্য কখনো এই নিয়ে কোনো অভিযোগ করেনি। বরং আপাদের কাছেও যথেষ্ট আদর ভালোবাসা পেয়েছি আমি। তাই বলে সবার আদরে বাদর হয়ে যাইনি আমি। ছোট থেকে আজ অব্দি সংসারে সবার সুখে দুঃখে পাশে থেকেছি। পড়াশোনা করেছি মন দিয়ে, ভালো রেজাল্ট করেছি, ভালো চাকরি করছি। বোনদের বিয়ে হয়েছে যখন, তখন আমি ছাত্র। কিন্তু এখন যখন নিজে সম্মানজনক একটা উপার্জন করছি, সবসময় ৩ বোনের প্রতি আমার সর্বোচ্চ দায়িত্ব পালন করার চেষ্টা করি। পরিবারের সবাই সেটা এক বাক্যে স্বীকারও করে। আমার যেহেতু আমার প্রতি আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, তাই বিয়েও করেছে আম্মার পছন্দে। শান্তাকে আম্মাই পছন্দ করে এনেছেন এই বাড়িতে। নিজের পছন্দ করা মেয়ের সঙ্গে আম্মা এমন করছেন কেন, সেটাই বুঝতে পারছি না। বিষয়টা দিন দিন বেড়েই যাচ্ছে। প্রায়ই ভাবি আম্মার সাথে কথা বলবো, কিন্তু শান্তা একেবারেই চায় না আমি এই বিষয়ে কথা বলি। এতে নাকি আম্মা কষ্ট পাবেন। নিজের চেনা সেই মাকে আজকাল খুব অচেনা লাগে। বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি। সত্যি বলতে শান্তার কোনো দোষ আমি দেখি না। সে তার সবটুকু দিয়ে চেষ্টা করছে প্রথম থেকে। আমার কাছে কিংবা নিজের বাবা মায়ের কাছে কখনো কোনো অভিযোগ করে না। এত ধৈর্য ওর। বিয়ের পর আব্বা এবং আমার বোনেরা বলেছিল চাইলে আমি আলাদা সংসার করতে পারি। তারা আমার বিয়ের পরপরই বুঝতে পেরেছিল আম্মা শান্তাকে পছন্দ করছেন না। তাছাড়া আমার ৩ বোনের কেউই তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে না। কিন্তু আমার বিশ্বাস ছিল আম্মার উপর। তাই আলাদা থাকার সেরকম কোনো ইচ্ছা মনে জাগেনি। আম্মাকে ছেড়ে আলাদা থাকার কথা আমি ভাবতেই পারি না। আর শান্তাও কখনো চায়নি আমি তাকে নিয়ে আলাদা সংসার করি। ও জানে আমি আম্মার প্রাণ ভোমরা। বাবা মার একমাত্র ছেলে এবং ছেলের বউয়ের দায়িত্ব সবসময় একটু বেশিই থাকে। তাই তারা যতদিন বেঁচে আছে নিজেদের দায়িত্ব পালনে পিছপা হতে চায় না শান্তা। আমি নিজেও তো সেটাই চাই সবসময়। কিন্তু তাই বলে তো নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব অস্বীকার করতে পারবো না। আমার আর শান্তার বিবাহিত জীবন ৩ বছরের। বিয়ের পর প্রথম ২ বছরে শান্তা মাস্টার্স কমপ্লিট করেন। পড়ালেখা করছিল বলে সে সময় বাচ্চা নিতে চাইনি আমি। এরপর যখন আমরা সিদ্ধান্ত নিলাম বাচ্চা নেওয়ার, তখনই শান্তার একটা মিসক্যারেজ হলো। অনেকে শান্তাকে ভয় দেখিয়েছে। প্রথম বাচ্চা মিসক্যারেজ হলে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হয়। এই বিষয়টা নিয়ে বেচারি বেশ টেনশনে আছে। ডাক্তার বলেছে ওকে একেবারে স্ট্রেস ফ্রি থাকতে। কিন্তু আম্মা আজকাল মুখের উপর এত দুর্ব্যবহার করছে শান্তার সাথে। মুখে কিছু না বললেও চাপ তো পড়ছে ওর উপর। এই মাসে শান্তা আশা করে আছে একটা সুখবরের। অলরেডি পিরিয়ড মিস করেছে সে। গতকাল রাতেই জানলাম বিষয়টা। এই সময়টা শান্তাকে টেনশন ফ্রি রাখাটা খুব জরুরি। কি যে করব। শান্তার বাবা মাও কিছুদিন আগে ইউএসএ তে গেলেন ওর বড় ভাইয়ার কাছে। ৬ মাসের আগে তো ফিরবেন না কনফার্ম। আরো বেশি দিনও থাকতে পারে। আব্বাকে নিয়ে হাসপাতালে অনেকটা সময় লেগে গেল। ডাক্তার বেশ কিছু টেস্ট দিয়েছে।
সেগুলো শেষ করার পুরো সময়টা আমার মাথায় শান্তার চিন্তা ঘুরঘুর করছিল। রাতে হাসপাতাল থেকে ফিরে দেখি শান্তা লাইট বন্ধ করে শুয়ে আছে। আমাদের ফিরতে ফিরতে বেশ ভালোই রাত হয়ে গেছে। টেবিলে খাবার দেয়া, তবে মনে হচ্ছে কেউ এখনো খাবার খায়নি। আব্বা, আম্মা, আমি এবং শান্তা ছাড়াও এ বাসায় একজন ফুল টাইম হেল্পিং হ্যান্ড রয়েছে, যার নাম মর্জিনা। আমরা মর্জিনা খালা ডাকি। খালার সাথে তার একটা ছোট ছেলেও থাকে এই বাসায়। ছেলেটা সুস্থ নয়। মর্জিনা খালা ঘরের কাজে যথেষ্ট সাহায্য করলেও রান্না বান্নার কাজ সবসময় শান্তা নিজেই করে থাকে। আগেই বলেছি, শান্তা খুব সংসারী মেয়ে। আজকে আমি অনেক দিন পর ছুটি পেয়েছি বলে দুপুরে অনেক রান্না বান্না করেছিল শান্তা। তবে ওর শরীরটা ভালো নয়। দুপুরে সে যে খেতে পারেনি সেটা আমি খেয়াল করেছি। এখন আবার মর্জিনা খালা বলল, শান্তা নাকি বলেছে তার মাথা ব্যথা, তাই ডাক্তার নিষেধ করে দিয়েছে। সে কিছু খাবে না রাতে। আমি যেন এসে খেয়ে নেই। জানি না আমি হাসপাতালে যাবার পর আম্মা আর কিছু বলেছে কিনা শান্তাকে। আমি একটা প্লেটে খাবার নিয়ে আমাদের রুমে এলাম। শান্তাকে উঠিয়ে একটু ভাত খেয়ে দিব। যদি সত্যি সে কনসিভ করে থাকে, তাহলে তো না খেয়ে থাকাটা ঠিক হবে না। বিয়ের পর পর ওকে অনেকবার ভাত খেয়ে দিয়েছি আমি। কিন্তু একবার আম্মা এই বিষয়টা নিয়ে খুব খারাপ ব্যবহার করেছিল শান্তার সাথে। এরপর থেকে হাজার চেষ্টা করেও আর ওকে খাইয়ে দিতে পারিনি। আসলে যে কোনো বিষয়ে টেনশন করলে শান্তা ভাত খেতে পারে না। পরীক্ষার আগের রাতে জোর করে খাইয়ে না দিলে না খেয়ে রাত পার করে দেয় সে। না খেয়ে নাকি পরীক্ষা দিতে চলে যায়। কেউ বকাঝকা করলেও সে খেতে পারে না। শান্তার আম্মু বিয়ের পর এগুলো আমাকে জানিয়েছিলেন। আমি যেন ওর খাওয়া দাওয়ার একটুখানি খেয়াল রাখি। একটু জোর করে বলে বলে যেন খাওয়াই। বাড়ির সবার খেয়াল সে রাখতে পারে, কিন্তু নিজের দিকে খেয়াল করে না মেয়েটা। সে আমার স্ত্রী, আমাকে তো তার খেয়াল রাখতে হবে। আমি আমার মায়ের যেমন আদরের, শান্তাও তার বাবা মায়ের ভীষণ আদরের। আমি তো নিজের বাড়িতে রয়েছি, কিন্তু শান্তা সবাইকে ছেড়ে আমাদের পরিবারে এসে সবার মন জয় করতে চেষ্টা করে যাচ্ছে। অনেক চেষ্টার পর জোর করে শান্তার মুখে একটা ভাতের লোকমা দিতে পারলাম আমি। বললাম, আম্মার কথায় কি খুব বেশি কষ্ট পেয়েছ? আরে না, কি যে বলো। মার কথায় আমি কখনো কষ্ট পাই না। আমার পেটে ব্যথা হচ্ছে, তাই খুব ভয় লাগছে। আমি বললাম, তুমি এই বিষয়টা নিয়ে একদম টেনশন করো না। ডাক্তার বারণ করে দিয়েছে যে, ভুলে গেছো? নাও, আরেকটু খেয়ে নাও। এর মধ্যেই আম্মা এসে রুমে ঢুকলেন। নিজের মা না খেয়ে বসে আছে, তার কোনো খবর নিলে না। বউকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিস? তোর বউকে বুঝি আজকাল আবার খাইয়ে দিতে হয়? এত নাটক জানে আজকালকার মেয়েরা। আম্মা অগ্নি মূর্তি ধারণ করে ঘর থেকে বের হয়ে গেলেন। শান্তা সঙ্গে সঙ্গে খাট থেকে লাফ দিয়ে নেমে গেল। আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল, মা খায়নি? ছি ছি শামীম, তুমি মাকে খেতে বলনি? কেন আমাকে এভাবে অপ্রস্তুত করো তুমি? আমার তো চোখ লেগে গিয়েছিল। মা কত কষ্ট পেল বলো। এখনই চলো মায়ের কাছে। আমার হাতে খাবারের প্লেট। শান্তা আমার জন্য অপেক্ষা না করে এক ছুটে আম্মার ঘরে ঢুকে গেল। সে আম্মাকে হাত ধরে খাবারের জন্য অনুরোধ করছিল, নাকি আম্মাকে জোর করছিল জানি না। আম্মা বা শান্তাকে ধাক্কা দিল কিনা কে জানে। আমি কেবল এই ঘর থেকে শান্তার পড়ে যাওয়া শব্দ শুনতে পেলাম। তার আগে আম্মার ধমকের শব্দ। শান্তা, মাগো বলে জোরে কেঁদে উঠল। আম্মা তো জানেন না, শান্তা সবাইকে সুখবর দেবার দিন গুনছে। আমি এক দৌড়ে গিয়ে দেখি শান্তা মেঝেতে পড়ে রয়েছে। পেটের মধ্যে দুই হাতে ধরে রেখেছে সে। আম্মাকে বললাম, কি করলেন আম্মা? এত রাগ আপনার শান্তার উপর? শান্তাকে কোনো রকমে কোলের মধ্যে তুলে নিলাম আমি। এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। মর্জিনা খালাকে বললাম, ড্রাইভারকে তুলতে তাড়াতাড়ি। আম্মা হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, আমার সুখের সংসার তছনছ হয়ে গেল। আল্লাহ, যদিও এখনো নিশ্চিত নই প্রেগন্যান্সির বিষয়ে, তবুও এক অজানা আশঙ্কায় পাগলের মতো লাগছে আমার। চিৎকার করে আম্মাকে বললাম, শান্তা অসুস্থ আম্মা। আপনি কি কিছুই দেখেন না চোখে? কিছুই বুঝতে পারেন না? খালি নিজের খুশি চান। এত স্বার্থপর আপনি। কোলের মধ্যে আমাকে জাপটে ধরে শান্তা ফোঁফাচ্ছে।
এই ফোফানির অর্থ কেবলমাত্র আমিই বুঝতে পারছি। আমি শান্তার কানের কাছে বারবার বলছিলাম, ভয় পেও না তুমি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই লাইনগুলো আমি যে ঠিক কতবার বলেছি নিজেও জানি না, কারণ আমি একটা ঘোরের মধ্যে রয়েছি। গাড়িতেও আমি শান্তাকে শক্ত করে ধরে বসেছিলাম। ড্রাইভারের ডাকে আমার ঘোর কাটলো। ভাইজান, হাসপাতালে চলে এসেছি, নামেন আপনি ভাবি রেনিয়া। গাড়ি থেকে দেখতে পেলাম বড় আপার দুলাভাই দাঁড়িয়ে আছে হাসপাতালের সামনে। আমাদের আগেই পৌঁছে গেছে তারা। বড় আপা, দোলাভাই শান্তাকে ভীষণ স্নেহ করে। ওদেরকে সম্ভবত আব্বা ফোন করে সব জানিয়েছে। বাসা থেকে বের হবার সময় আব্বাকে খুব অসহায় লাগছিল। একবার আমাদের কাছে আসছিলেন, আরেকবার আম্মার কাছে যাচ্ছিলেন। দোয়া পড়ছিলেন আস্তে আস্তে। বড় আপার দুলাভাইকে দেখে খুব শান্তি লাগছিল। ওরা দুজনেই খুব কাজের। সব পরিবারেই মনে হয় এরকম একজোড়া আপা দুলাভাই থাকে, যারা সবসময় সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। এই হাসপাতালে আমরা নিয়মিত আসি। দোলাভাইয়ের বেশ কয়েকজন ডাক্তার বন্ধু আছেন এখানে। শান্তার গাইনি ডাক্তারও দোলাভাইয়ের পরিচিত। শান্তার অনুমানই ঠিক, তার শরীরে নতুন প্রাণের অস্তিত্ব ডাক্তাররা নিশ্চিত করেছে। পরে গিয়ে বড় কোনো বিপদ না হলেও বিপদের আশঙ্কা এখনো রয়েছে। রাতটা হাসপাতালে থাকতে পরামর্শ দিল ডাক্তার। এছাড়া পরবর্তী 7 দিন কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে। আমাকে শান্তার পাশে বসিয়ে হাসপাতালে এদিক ওদিক ছোটাছুটির কাজগুলো বড় আপার দোলাভাই করলো। হাসপাতালে শান্তার পাশে বসে থেকে আমার মনে হচ্ছে, অতি সুখে বেড়ে উঠলে মানুষের সাংসারিক বুদ্ধি খোলে না। জীবনে দুঃখ, ঝামেলা, সমস্যা এগুলোর প্রয়োজন রয়েছে। তাহলে সমস্যার সমাধান করাটা শেখা হয়ে যায়। আমি অতিরিক্ত আদর আহ্লাদে বড় হয়েছি, তাই পরিস্থিতি সামাল দেওয়ার মতো ক্ষমতা আমার তৈরি হয়নি। আপারা আমার মতো এত আদরে বড় হয়নি। তাদের সবারই বুদ্ধি আমার থেকে বেশি। বিশেষ করে বড় আপা ভীষণ বুদ্ধিমতী। বড় আপা বলল, হাসপাতাল থেকে আমার বাসাটা বেশি কাছে। কালকে বরং শান্তাকে আমার বাসায় নিয়ে যাই। 1 সপ্তাহ তো ডাক্তার বিশ্রাম নিতে বলেছে। তুই ফোন করে আম্মাকে খবরটা জানিয়ে দে। এত বড় একটা খুশির খবর তোর মুখ থেকে শুনলেই আম্মা বেশি খুশি হবে। আব্বাকেও ফোন দিয়ে একটু কথা বল। খুব টেনশন করছে সবকিছু নিয়ে। জানিস তো, আব্বার শরীরটা ভালো না। বড় আপা যেন একদম আমার মনের কথাটা পড়তে পেরেছে। আমি নিজেও চাচ্ছিলাম না শান্তাকে নিয়ে বাড়ি ফিরতে। এদিকে অন্য কোথাও যদি এ অবস্থায় শান্তাকে নিয়ে উঠি, তাহলে বিষয়টা জানাজানি হবে। এত সব ঘটনা শান্তার আব্বা আম্মা শুনলে কি যে হবে, ভেবে অস্থির অস্থির লাগছে। ফোনটা হাতে নিয়ে আম্মাকে ফোন দিতে গিয়েও দিলাম না। মনে হলো এই মুহূর্তে আম্মার সাথে কথা না বলাই ভালো হবে। আব্বাকেও ফোন দিতে গিয়ে কেটে দিলাম। সারাদিন আব্বাকে নিয়ে ডাক্তারের কাছে ছিলাম। আমারই এত টায়ার্ড লাগছে, আব্বার তো নির্ঘাত শরীর খারাপ লাগছে। একটু পরে সকাল হয়ে যাবে। আমরা বাসা থেকে বের হয়েছি যে অনেকটা সময় হয়েছে। আব্বার হয়তো চোখ লেগে যেতে পারে। আমি আব্বাকে একটা টেক্সট দিলাম, সবকিছু ঠিক আছে লিখে। সকাল হলে ফোন দিয়ে সবকিছু জানাবো ভেবে। সকালে আব্বার সাথে কথা বললাম, যদিও খুব অস্বস্তি হচ্ছিল বলতে, তবু জানিয়ে দিলাম হাসপাতাল থেকে ছাড়ার পর শান্তাকে নিয়ে বড় আপার বাসায় কিছুদিন থাকবো। শান্তার মা হবার খবরে আব্বা ভীষণ খুশি হলেন, তবে শান্তাকে নিয়ে বাড়ি ফিরছি না শুনে একটু মন খারাপ করলেন। অবশ্য মুখে কিছুই বললেন না। বুঝতে পারলাম আম্মা পাশেই রয়েছে। আব্বা বললেন, যা ভালো বুঝি সেটাই যেন করি। 2 দিন পর শান্তাকে নিয়ে গতকাল রাতে বড় আপার বাসায় এসেছি। অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছি। এই কয়েকটা দিন শুধু শান্তাকে সময় দিব। আমাদের প্রথম সন্তান, এর মধ্যে এত কিছু। শান্তা আর ভয় কাটছে না। এই 2 দিনে আম্মার সাথে একবারও কথা হয়নি আমার। বড় আপা বেশ অনেকবার ফোন করেছিল, কিন্তু প্রতিবারই আব্বা কথা বলেছেন। আম্মা কথা বলতে চান না। শান্তা ফোন করেছিল আম্মাকে। ওর ফোনটাই শুধু আম্মা ধরেছেন। যদিও খুব অল্প সময় কথা হয়েছে। আম্মা বলেছেন, শান্তার মা হবার খবরে খুব খুশি হয়েছেন। তিনি প্রাণ ভরে দোয়া করছেন আমাদের জন্য। তবে বাড়ি ফেরার বিষয়ে কোনো কথা বলেননি। আমার কথাও জিজ্ঞেস করেননি। আমারও বেশ অভিমান হলো মনে মনে। এত বড় একটা খবর শোনার পর আশা করেছিলাম আম্মা আসবেন বড় আপার বাসায়। আমি ফোন করিনি বলেই কি আম্মা এলেন না?
জানি আম্মা খুব কষ্ট পাচ্ছেন। আমি নিজেও শান্তি পাচ্ছিলাম না। তবে যতবারই বাড়ি ফেরার কথা ভাবি, ততবারই শান্তার প্রতি আম্মার অস্বাভাবিক আচরণগুলো মনে পড়ে যায়। বড় আপার দুলাভাই অবশ্য বলছে, এত বড় সুখবর, এখন আর আম্মা কিছুতেই শান্তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। তাই এক্ষুনি যেন আমি আলাদা বাসা নেবার কথা না ভাবি। দরকার হলে বড় আপা কথা বলবে আম্মার সাথে। শান্তাও একই কথা বলছে, ও বাড়ি যেতে চায়। শান্তা বলছে আম্মা ওকে ধাক্কা দেয়নি, সরে যেতে বলেছিল। ওর শরীর দুর্বল ছিল, তাই হুমড়ি খেয়ে পড়ে গেছে সে। হাজারটা ভাবনা মনের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। দেখলাম মাছ ধরার প্রকাণ্ড এক জালের মধ্যে আম্মা আটকে আছেন। ঠিক মাছের মতো ছটফট করছে আম্মা। চোখ দুটো খুব অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি আম্মাকে বের করে আনতে পারছি না। লাফ দিয়ে উঠে বসলাম। বাইরে ফজরের আজান হচ্ছে। আমার পরনের জামাটা ঘামে ভিজে গেছে স্বপ্ন দেখে। সোজা ওয়াশরুমে ঢুকে ঠান্ডা একটা সাবান নিয়ে মসজিদে যাবার জন্য তৈরি হয়ে নিলাম। মনে হলো নামাজ পড়ে আম্মার সাথে দেখা করে আসব। ডাক্তারের পরামর্শ মতো আর 4 দিন এখানে থেকে তারপর বাড়ি ফিরব। সেটা আম্মাকে জানিয়ে আসব। মসজিদ থেকে বের হয়ে আম্মার পছন্দের রেস্টুরেন্ট থেকে পরোটা আর গরুর মাংসের কালা ভুনা সাথে রসগোল্লা নিলাম। এটা আম্মার খুব পছন্দের নাস্তা। মর্জিনা খালাকে ফোন দিলাম, নাস্তা যেন না বানায় সেটা জানানোর জন্য। কিন্তু কয়েকবার ফোন করেও খালাকে পেলাম না। বাসায় গিয়ে সকাল সকাল মেইন গেট খোলা পেলাম। আব্বা এই সময় মসজিদে গেল, গেট তালা দেওয়াই থাকে সব সময়। দারোয়ান বা ড্রাইভার কেউই নিচে নেই। স্বপ্নটা দেখার পর থেকে মনটা অদ্ভুত রকমের অস্থির লাগছিল। অস্থিরতাটা আরো বেড়ে গেল বাসার নিচে এসে। আমি দৌড়ে সোজা উপরে উঠে গেলাম। দরজা খোলা। বাইরে থেকে মর্জিনা খালার ছেলেটার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ছেলেটার কি কিছু হলো? ঘরে ঢুকে দেখি সবাই আম্মার ঘরে ভিড় করে আছে। ডাক্তারও আছে একজন। মর্জিনা খালা আমাকে দেখে চিৎকার করে উঠল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সবাই বলাবলি করছে, ঘুমের মধ্যে চলে গেছেন আম্মা। কেউ কিছু বুঝতেও পারেনি। আমার পৃথিবীটা দুলে উঠল। বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে। চোখের সামনে ভেসে উঠছে জালের মধ্যে আটকে থাকা আম্মার শরীরটা, আম্মার চোখ দুটো। কাউকে কিছু বুঝতে দেয়নি আম্মা। শুধু তার প্রাণটা শেষ সময় আমার কাছে এসেছিল, আমার ঘুমের মধ্যে। আম্মার প্রাণহীন শরীরটা বিছানায় পড়ে আছে। পাশের চেয়ারে আব্বা চোখ বন্ধ করে বসে দোয়া পড়ছেন। আব্বার গাল বেয়ে পড়তে থাকা পানি মুছতে চেষ্টাও করছেন না। আমি গিয়ে বিছানায় বসা মাত্র আব্বা চোখ খুলে তাকালেন। তোমাকে কে ফোন করেছে, মর্জিনা? আমি বললাম, না আব্বা, আম্মা নিজে আমাকে বলে গেছেন। আব্বা সম্ভবত আমার কথা বুঝতে পারলেন না। বললেন, সবাইকে ফোন করে খবর দাও। আমি কিছুক্ষণ আম্মাকে জড়িয়ে ধরে রাখি আব্বা, তারপর সবাইকে ফোন দেই। আব্বা আমার কথার জবাব না দিয়ে আবারও চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন। 1 সপ্তাহ পর এত বড় বিপর্যয় আমাদের পরিবারের জন্য অপেক্ষা করছিল কে জানতো। আব্বা, আমি এবং শান্তা, 3জনকে হাসপাতালে নিতে হয়েছিল। আমরা কেউ মেনে নিতে পারছি না আম্মার এভাবে চলে যাওয়াটা। প্রতিদিন ফজরের নামাজের পর অনেকটা সময় আম্মার খাটে বসে থাকি আমি। আমার সাথে বাসার আরো অনেকেই বসে থাকে। বাকি 2 বোনও এসেছে দেশে। আজকে আম্মার ঘরের টেবিলের ড্রয়ারে একটা চিঠি পেলাম। কেন যেন হঠাৎ করে ড্রয়ারটা খুলেছিলাম আমি। চিঠিটা আম্মা লিখেছে শান্তাকে। যেদিন শান্তাকে নিয়ে হাসপাতালে গেলাম সেদিনের তারিখ দেয়া। আমি চিঠিটা নিয়ে নিজের ঘরে চলে এলাম। আম্মার লেখা চিঠিটা আমার চোখের সামনে, কিন্তু আমি লেখাগুলো পড়তে পারছি না। ঝাপসা লাগছে। চশমাটা খুলে কয়েকবার কাঁচ দুটো পরিষ্কার করলাম, তবু আমার দৃষ্টি ঝাপসা লাগছে। চিঠিটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানির ঝাপটা দিলাম। তারপর বিছানায় শুয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলাম। মনে হচ্ছে আমার ঘরটা, বিছানাটা কেমন যেন দুলছে। উঠে কয়েক চুমুক পানি খেয়ে তারপর চিঠিটা আবার চোখের সামনে মেলে ধরলাম। আম্মা প্রথমে প্রিয় শান্তা লিখেছিলেন সম্বোধনে, তারপর সেটা কেটে নিচে লিখেছেন শুধুই শান্তা। শান্তা, তোমাকে প্রিয় শান্তা লিখতে পারলাম না। প্রিয় লিখলে অসততা হবে, তুমি আমার প্রিয় নও।
তবে এতে তোমার কোনো দায় নেই। এই দায় একান্তই আমার, এক স্বার্থপর মায়ের। বাবুর বউ না হয়ে অন্য যে কোনো আলাদা মানুষ হলে তুমি আমার প্রিয়ই হতে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তুমি বড় বেশি ভালো মেয়ে। তুমি এত বেশি ভালো যে তোমার সামনে অন্য কারো ভালো ম্লান হয়ে যায়। এত ভালো যে বাবুকে জয় করে নিয়েছো, বাবুর হৃদয়ের সবটুকু দখল করে নিয়েছো তুমি। সারা জীবন অন্ধের মতো, নিষ্ঠুরের মতো, স্বার্থপরের মতো ভালোবেসেছি বাবুকে। ওর ভালোবাসার স্নেহের ভাগ কাউকে দেইনি কখনো, দিতে পারিনি আমি। জানো শান্তা, বাবুকে আলাদা করে এখন আর ভালোবাসা যায় না, তোমাকেও ভাগ দিতে হয়, কারণ তুমি তার সাথে মিশে গেছো। কিন্তু আমি যা পারি না তা কিভাবে করব, বলতে পারো? তোমাকে যে ভালোবাসে না, বাবু তাকে ঘৃণা করে। আমার জন্য বাবুর চোখে ঘৃণা দেখেছি। আজ নিজেকে খুব নিঃস্ব, একেবারে শূন্য লাগছে। আমার ভালোবাসা, আমার স্নেহ প্রত্যাখ্যান করে দিচ্ছে ছেলেটা। ওকে ভালোবাসার জন্যই তো বেঁচে থেকেছি আমি। সেটা যদি বন্ধ হয়ে যায়, আমার আর কি থাকে বলো তো? নিজের মৃত্যু কখনো চাইতে হয় না, তবু মনে হচ্ছে এভাবে বেঁচে থাকতে চাই না আমি। আজ স্বীকার করতে বাধা নেই, তোমার কাছে আমি হেরে গেছি। সবসময় ভেবেছি আমার চেয়ে বেশি কেউ বাবুকে ভালোবাসতে পারবে না। তুমি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছো। বাবুকে তুমি আমার চেয়ে বেশি ভালোবেসেছো। তাই আমার সব অন্যায় আচরণ তুমি চুপচাপ মেনে নিয়েছো, বাবুর কথা ভেবে। আমি কিন্তু সেটা পারিনি। আমাকে ক্ষমা করে দিও। ইতি, এক স্বার্থপর মা। আজই বাবু আমাকে এই নামে ডাকলো। আজই বাবু আমাকে এই নামে ডাকলো। তুমি ওকে বলো আমি তোমাকে ধাক্কা দেইনি। এতদিন গুমড়ে গুমড়ে কেঁদেছি আমি। আম্মার চিঠিটা পড়ে হাউমাউ করে কাঁদলাম। সবকিছু একটু একটু করে পরিষ্কার হয়ে যাচ্ছিল। আম্মা এবং শান্তার সম্পর্ক এই জায়গায় এসে দাঁড়ানোর জন্য আমিই দায়ী। শান্তার সাথে বিয়ের পর আমি আম্মাকে অবহেলা করেছি। আম্মাকে আরেকটু সময় দিলে, আরেকটু আগলে রাখলে হয়তো সবকিছু অন্যরকম হতো। স্ত্রী এবং মা, এই দুজনের মধ্যে ব্যালেন্স করতে পারিনি। এই অক্ষমতার জন্য সৃষ্টিকর্তা কি আমাকে ক্ষমা করবেন? চিঠিটা ছিঁড়ে ফেললাম গোপনে। শান্তা সহ্য করতে পারবে না। ৮ মাস পর, একটু আগে, একটা ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছে শান্তা। আমাদের মেয়েটা দেখতে অবিকল আম্মার মতো। আম্মার নামে মেয়ের নাম রেখেছি শিমুল। শিমুলকে কোলে জড়িয়ে ধরে পরিবারের সবাই কাঁদছে। হাসপাতাল ভর্তি লোকজন সবাই অবাক হয়ে দেখছে। এক নবজাতক শিশুকে জড়িয়ে ধরে একটা গোটা পরিবার হাউমাউ করে কাঁদছে। কেউ জানে না আম্মা তার প্রাণ ভোমরার কাছে প্রাণ ভোমরা হয়ে ফেরত এসেছে। বন্ধুরা, গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন।